গণঅভ্যুত্থানের ঠিক পরপর কিন্তু আমাদের মনে হয়েছিল যে রাজনৈতিক পরিসরে নারীদের মিনিংফুল পার্টিসিপেশনের রাস্তাটা প্রশস্ত হয়েছে, কিন্তু যতই দিন গিয়েছে ততই রাস্তাটা সরু হয়েছে এবং চোখের সামনেই মনে হয় মিলিয়ে যেতে দেখছি। এবং এটা একটা বড় কারণ সাইবার বুলিং। অর্থ এবং পেশিশক্তির রাজনীতির অবসান চাই, তাহলে যারা এই অর্থ আর পেশিশক্তির রাজনীতি করছেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। অনেক কথাই আসলে চলে এসেছে, আমি ওগুলোতে আর রিপিট করছি না। আমি 3টা স্পেসিফিক বিষয়ে কথা বলবো। প্রথমটা ইন্টারসেকশনালিটি নিয়ে। সকল নারী প্রার্থীর চ্যালেঞ্জ একরকম না এবং তাদের যে ধরনের সাপোর্ট প্রয়োজন হবে সেটাও একরকম হবে না। যিনি শহরে নির্বাচন করছেন তার চ্যালেঞ্জ একরকম এবং যিনি গ্রামে নির্বাচন করছেন তার চ্যালেঞ্জ আরেক রকম হবে। যিনি দলীয় প্রার্থী আছেন আর যিনি স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের চ্যালেঞ্জগুলো কিছুটা ভিন্নতা থাকবে। তো আজকের মতবিনিময়ের সভা থেকে আমরা আশা করব যেটা শুধু আলোচনা থাকবে না, কিছু নীতিমালা আসবে, কিছু পদক্ষেপ আসবে এবং সেগুলোতে যাতে ইন্টারসেকশনালিটি রিফ্লেক্টেড হয় সেটা একটা অনুরোধ থাকবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের নির্বাচনের যে আচরণবিধি আছে সেটা যাতে সকল প্রার্থীর ক্ষেত্রে সমানভাবে এনফোর্সড হয়। আমরা যদি অর্থ এবং পেশিশক্তির রাজনীতির অবসান চাই, তাহলে যারা এই অর্থ আর পেশিশক্তির রাজনীতি করছেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। নির্বাচন কমিশন যদি সেটা আনতে না পারে তাহলে নির্বাচন কমিশনকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। কারণ অর্থ ও পেশিশক্তির রাজনীতি যদি চলতে থাকে তখন আসলে যোগ্য প্রার্থী যারা আসলেই জনপ্রতিনিধি হওয়ার মতো তাদের জন্য আর লেভেল প্লেইং ফিল্ড থাকে না, সেটা নারী পুরুষ সকলের ক্ষেত্রে। এবং আমরা দেখে এসেছি যে তরুণদের জন্য আসলে ফিল্ডটা লেভেল প্লেইং থাকে না যখন রাজনীতিটা অর্থ ও পেশিশক্তির মধ্যেই আবদ্ধ থাকে। তৃতীয় যে বিষয়টা, এটা আসলে সবার কাছ থেকেই এসেছে, হয়রানি, সরাসরি হয়রানির শিকার এবং অনলাইন হয়রানির শিকার। আমরা যখন এখন দাঁড়িয়ে আছি, গণঅভ্যুত্থানের ঠিক পরপর কিন্তু আমাদের মনে হয়েছিল যে রাজনৈতিক পরিসরে নারীদের মিনিংফুল পার্টিসিপেশনের রাস্তাটা প্রশস্ত হয়েছে, কিন্তু যতই দিন গিয়েছে ততই রাস্তাটা সরু হয়েছে এবং চোখের সামনেই মনে হয় মিলিয়ে যেতে দেখছি। এবং এটা একটা বড় কারণ সাইবার বুলিং। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এই ক্ষেত্রে আমরা দেশে বিদেশের যে অভিজ্ঞতা, নির্বাচন যত ঘনিয়ে আসবে সেটা আরও প্রকট আকার ধারণ করবে। বুলিং, হ্যারাসমেন্ট, চরিত্র হনন যেইগুলো দিয়ে মনোবল ভেঙে দেওয়া এবং দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো সেই ক্ষেত্রে আসলে খুবই প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ প্রশাসনের থেকে আমরা আশা করব। যেই প্রার্থীরা হ্যারাসমেন্টের শিকার হবেন তাদের জন্য অবশ্যই একটা ফাস্ট ট্র্যাক রেসপন্স মেকানিজম প্রয়োজন পড়বে। যিনি হ্যারাসমেন্টের শিকার হবেন তিনি একটা জায়গায় রিপোর্ট করবেন এবং সেখান থেকেই দ্রুততম সময়ে আইনি সহায়তা, প্রশাসনিক সহায়তা যাতে তারা পান সেই ব্যবস্থাটা করতে হবে। এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে সমন্বয় করে কোনো ফেক কন্টেন্ট, এআই জেনারেটেড কন্টেন্ট বা যেগুলো হ্যারাসমেন্টের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেগুলো যাতে দ্রুত নামিয়ে ফেলা যায়, সেটা প্রশাসনের থেকে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, মেটা, টিকটক, তাদের সাথে একটা সমন্বয় করে একটা ইলেকশন রুম হতে পারে, সেল হতে পারে, সেটা দ্রুত করা প্রয়োজন। আসলে সময় অনেক স্বল্প। আই এম শিওর যে এই কনভারসেশনগুলো আছে, আমি এর আগে নির্বাচন কমিশনেও এই আহ্বান জানিয়েছিলাম, তারা বলেছিলেন যে তারা কথা বলছেন অলরেডি, সেটার অগ্রগতিটা কত দূর এবং এটা আসলে মানে কতটা এসেনশিয়াল সেটা আশা করি আজকের আলোচনায় খুবই স্পষ্টভাবে উঠে এসেছে। কারণ প্রত্যেকটা বক্তা এই কথা বলেছেন আমাকে, এবং আমরা যদি এটার কোনো প্রোঅ্যাক্টিভ সলিউশন না রাখতে পারি এই নির্বাচনে, যেখানে যারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, যারা হ্যারাস করছেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনার যদি কোনো উপায় না থাকে এবং যারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন তারা কন্টিনিউয়াসলি হ্যারাসমেন্টের শিকার হতে থাকেন, তাহলে আসলে আমরা নারীরা কেন রাজনীতিতে নাই সেই প্রশ্নটাই করতে হবে। কারণ নারীদের জন্য যদি নিরাপদ পরিবেশ না করতে পারি তাহলে আসলে রাজনীতিতে নারীদের মিনিংফুল কন্ট্রিবিউশন রিজনেবলি উই ক্যানট এক্সপেক্ট।